দেখো, যে যারা ভাবছো উচ্চ মাধ্যমিকের পরে বা গ্র্যাজুয়েশনের পরে ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করবে, আজকে তাদের জন্য একটু বলবো যে কিভাবে তুমি স্টার্ট করতে পারো তোমার এই ডাব্লিউবিসিএস জার্নিটা। দেখো, ডাব্লিউবিসিএস এমন একটা পরীক্ষা যে পরীক্ষাটার জন্য কিন্তু একটা লং টাইম প্রিপারেশন লাগে। হুট করে যে পরীক্ষার নোটিফিকেশন বেরোলো, সেই নোটিফিকেশনে যে ফর্ম ফিল আপ করলাম, পরীক্ষা দিলাম, চাকরি হয়ে গেল, এমন কিন্তু নয়। তার জন্য একটা রীতিমতো সময় ধরে প্রিপারেশন করতে হবে। ওকে, তো আজকে বিগিনারদের জন্য বলবো, যারা ভাবছো যে শুরু করবে তুমি, প্রথমত পরীক্ষাটা সম্পর্কিত জানতে হবে যে পরীক্ষাটা আসলে কি। এই পরীক্ষার সিলেবাস জানতে হবে, পরীক্ষার প্যাটার্ন জানতে হবে, সেই সমস্ত। আমি ধরে নিলাম যে তুমি জব সম্পর্কে জানো, যে ডাব্লিউবিসিএস এর কী কী জব অপরচুনিটি আছে সেগুলো তুমি জানো। আমি এক্সাম বিষয়ে বলবো। প্রথমে দেখো, যে ডাব্লিউবিসিএস এর এক্সাম দিতে গেলে যেটা জানতে হবে সেটা হচ্ছে এর পরীক্ষার প্যাটার্ন। এই পরীক্ষার প্যাটার্ন কত ধরনের, না পরীক্ষার প্যাটার্নে তিনটে টাইপ থাকে। কি টাইপ, না তিনটে টাইপ বলার থেকে তিনটে ফেজ বলাই বেটার। যে তিনটে ফেজ থাকে। কি কি ফেজ, না প্রিলিমস, মেন্স আর ইন্টারভিউ। তো এবারে এই যে প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ, তুমি এর প্রিপারেশন কোনটা প্রথমে নিতে হবে, কোনটা পরে নিতে হবে, এই ধরনের একটা চিন্তা ভাবনা থাকে। প্রথমে তো প্রিলিমস দিতে হয়, প্রিলিমসে পাস করলে তবেই তুমি মেন্সে বসতে পারবে। কিন্তু এমন নয় যে প্রিলিমস আর মেন্সের প্রিপারেশনটা ডিফারেন্ট। ভালো করে জানতে হবে, এর জন্য সিলেবাসটাকে একটু ভালো করে খেয়াল করতে হবে যে ডাব্লিউবিসিএস এর সিলেবাসটা কি। সেই সিলেবাসটাকে তুমি ডাউনলোড করে নাও। সিলেবাস যে কোনো জায়গা থেকে তুমি পেয়ে যেতে পারো। সিলেবাসটা ডাউনলোড করার পরে সিলেবাসটাকে যদি ভালো করে দেখো, দেখতে পাবে যে প্রিলিমস আর মেন্সে মোস্ট অফ সাবজেক্ট কিন্তু মার্জ হচ্ছে, ওভারল্যাপ করছে। শুধুমাত্র অপশনাল সাবজেক্টটা ওখানে যেয়ে লিখতে হবে ডেসক্রিপটিভ, আর বাংলা ইংরাজি কম্পালসারিগুলো তো লিখতেই হচ্ছে। ওকে, তাহলে তুমি শুরু করবে কিভাবে? শুরু করার জন্য অতি অবশ্যই প্রথমে কি স্ট্যান্ডার্ড বুক দিয়ে তুমি শুরু করতে পারো। দুটো পথ হয়, একটা হচ্ছে সেলফ স্টাডি, আর একটা হচ্ছে কোচিংয়ের মাধ্যমে। তো প্রথমত একটা জিনিস দেখো, যে সেলফ স্টাডি করে, শুধুমাত্র সেলফ স্টাডি করে কিন্তু ডব্লিউবিসিএস কোয়ালিফাই করা এতদিন পর্যন্ত যেত। বাট এই 2024-এর প্রিলিমস হওয়ার পর থেকে যেন একটু অন্যদিকে কথা বলতে হচ্ছে। তার কারণ হচ্ছে যে সেলফ স্টাডি করলে হবে না কেন? অতি অবশ্যই হবে। যে কোনো পরীক্ষা কিন্তু সেলফ স্টাডি করে ক্র্যাক করা যায়, এটা সবসময় খেয়াল রাখবে। তার সত্ত্বেও বলবো যে যদি তুমি কোচিং করো তাহলে একটু এক্সট্রা বেনিফিট পাওয়া যায়। ওকে, সুতরাং কোচিং করলে তুমি কি কি বেনিফিট পেতে পারো, না যেমন হচ্ছে দেখো, তুমি আর্টস বা সায়েন্স যে কোনো স্ট্রিমের ছাত্রছাত্রী হও না কেন, যে তোমার কাছে কিন্তু এই সাবজেক্টগুলো নতুন। তুমি যদি সায়েন্সের হও তাহলে তোমাকে কিন্তু পড়তে হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, আমি সব বলবো কি কি আছে। আর যদি তুমি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে হও, তোমায় কিন্তু সায়েন্স আবার নতুন করে পড়তে হচ্ছে। তার সঙ্গে ইংলিশ, ম্যাথ, রিজনিং, সমস্ত বিষয়টাকে পড়তে হচ্ছে। সুতরাং তুমি কি স্টার্ট করতে পারো, কিভাবে করতে পারো? প্রথমে বলবো যে যদি তুমি কনসেপ্ট ক্লিয়ার রাখো, বা তোমার যদি একদম লক্ষ্যটা স্থির রাখো, সেই লক্ষ্য স্থির রেখে যদি পড়াশোনা শুরু করো, তাহলে অতি অবশ্যই তুমি কোচিং নিয়ে শুরু করতে পারো। আমি এখন সেই প্রসঙ্গে যাচ্ছি না যে কোচিং নিয়ে না কোচিং ছাড়া, সেই প্রসঙ্গে যাচ্ছি না, সেটা অন্য কোনো দিন দেখা যাবে। এখন আমি যেটা দেখবো যে তুমি কিভাবে শুরু করতে পারো। না ডাব্লিউবিসিএস এর ফাউন্ডেশন রেডি করতে গেলে, আচ্ছা এই কথাটা একটু বলে নিই, যে কোচিং নিলেও কিন্তু মেন পড়া হচ্ছে বাড়িতে। এটা কিন্তু সবসময় খেয়াল রাখবে যে সেলফ স্টাডি কিন্তু পাস করাবে, কোচিং আমাদেরকে সাহায্য করতে পারে। ওকে, সো তুমি কিছু বেসিক সাবজেক্ট দিয়ে শুরু করতে পারো, যেমন হিস্ট্রি দিয়ে শুরু করতে পারো। দেখো ডাব্লিউবিসিএস এ যেগুলো চারটে মেন বেসিক সাবজেক্ট, সেটা হচ্ছে কি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সঙ্গে সায়েন্স, পাঁচটাকে ধরতে পারি, যেগুলো প্রিলিমস আর মেন্স উভয় জায়গাতে কিন্তু মার্জ করছে। ওকে, তাহলে প্রিলিমস হয় 200 নম্বরের। প্রিলিমসটা হচ্ছে ওএমআর টাইপের প্র্যাকটিস, এমসিকিউ। ওকে, মাল্টিপল চয়েস কোশ্চেন, 200টা এমসিকিউ থাকে, সেখানে ওএমআরে করতে হয়, অফলাইনে পরীক্ষা হয়। সেটাতে তুমি প্রিলিমস পাস করলে তারপরে যেয়ে দেবে মেন্স। মেন্সের পরীক্ষার জন্য আমি অন্য কোনো দিন হয়তো বলবো, কারণ মেন্সের অনেকটা সিলেবাস, অনেকগুলো সাবজেক্ট কভার করতে হয়, কোন কোন পেপারে কিভাবে থাকে সেগুলো সমস্ত বলবো। অ্যাটলিস্ট তুমি এখন এটা জানো যে মেন্সের জন্য হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সায়েন্স, ম্যাথ, রিজনিং,
এইগুলো তো কম্পালসারি জিএস পেপার পড়তেই হচ্ছে। তার সঙ্গে তোমাকে যে কোনো একটা অপশনাল সাবজেক্ট চয়েস করতে হবে। অপশনাল সাবজেক্ট মানে কি না, সেটাতে ডেসক্রিপটিভ লিখতে হবে। ওকে, তো সেটা তুমি তোমার পছন্দ মতো সাবজেক্ট চয়েস করে নিও। সেটা হতে পারে হিস্ট্রি, হতে পারে জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, যে কোনো সাবজেক্ট তোমার যেটা পছন্দ, ফিজিক্স, কেমিস্ট্রি, সমস্ত সাবজেক্ট, ম্যাথামেটিক্স, যে কোনো কিছু, বাংলা, ইংরাজি, যা খুশি। তো এখন অবশ্যই যেগুলো ডাব্লিউবিসিএস এর যেগুলো অপশনাল দেয় সেগুলো তার মধ্যে থেকেই যা খুশি। ওকে, এখন নতুন নতুন যে ট্রেন্ড উঠেছে অ্যানথ্রোপোলজি বা সোশিওলজি, এই ধরনের তুমি রাখতে পারো। বাট আমার পার্সোনালি ওপিনিয়ন যদি দিতে হয় তাহলে বলবো যেই সাবজেক্টটা তুমি অ্যাটলিস্ট জানো, পড়েছো, এবং যেটা ডাব্লিউবিসিএস এর প্রিলিমস, মেন্স এর জিএস পেপারের সঙ্গে অনেকটা মার্জ হয়, সেই ধরনের সাবজেক্টকে অপশনাল হিসেবে রাখা ভালো। অপশনাল সাবজেক্ট কীভাবে চয়েস করবে সেটা নিয়ে আমরা অন্য দিনে দেখব। তো কি করতে পারো না, এই বেসিক সাবজেক্টগুলো দিয়ে তুমি স্টার্ট করতে পারো। অতি অবশ্যই কোন বই দিয়ে শুরু করবে না, বই দিয়ে শুরু করবে হচ্ছে বেসিক স্ট্যান্ডার্ড বুক। যেমন ফর পলিটি তুমি লক্ষ্মীকান্ত দিয়ে শুরু করতে পারো, এবং লক্ষ্মীকান্তে একমাত্রই সোর্স, আর কিছু লাগে না পলিটির জন্য ডাব্লিউবিসিএস এর, যদি তোমার অপশনাল না থাকে পলিটি, পিএসআইআর যদি অপশনাল না থাকে। হিস্ট্রির জন্য তুমি দেখো, হিস্ট্রির জন্য তুমি অ্যানসেন্ট বা মেডিভেল থেকে শুরু করতে পারো, মডার্নে শুরু করতে পারো। হিস্ট্রির জন্য হিস্ট্রির 3টে পার্ট তোমরা জানো, যে হিস্ট্রিতে অ্যানসেন্ট, মেডিভেল ও মডার্ন। মডার্নের ক্ষেত্রে তুমি স্পেকট্রাম পড়তে পারো, অ্যানসেন্ট মেডিভেলের ক্ষেত্রে পুনম দালাল পড়তে পারো। সুতরাং বই সম্পর্কিত কিন্তু আজকে বলবো না। দেখো তোমার মনে হতে পারে যে এতগুলো দিক তো বলবো না বলছেন স্যার, তাহলে কোনটা বলবেন, তাই তো? তাহলে দেখো আজকে যেটা বলবো তুমি স্টার্টটা করবে কিভাবে। ওকে, ফার্স্ট স্টেপটা তুমি রাখবে কিভাবে, সেই জন্য বলছি তুমি এই বেসিক বুক বা এনসিআরটি দিয়েও স্টার্ট করতে পারো। ওকে, স্ট্যান্ডার্ড বুক, বেসিক বুক, এনসিআরটি, তুমি যে কোনো কিছু দিয়ে স্টার্ট করতে পারো। ওকে, এরপরে দেখো ডাব্লিউবিসিএস এর একটা মেজর পোর্শন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স। এই যে স্ট্যাটিকগুলো তুমি পড়ছো, এই যে জিওগ্রাফি পড়ছো, এনভায়রনমেন্ট পড়ছো, তার যেগুলো কারেন্ট ঘটনা, সেই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রচুর কোশ্চেন আসে। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কি করতে হবে না, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ডাব্লিউবিসিএস এর সব থেকে যেটা মেন সোর্স, সেটা হচ্ছে ডেলি নিউজ পেপার রিডিং। সবসময় খেয়াল রাখবে, ডেলি নিউজ পেপার রিডিং তুমি যদি করো তাহলে তোমাকে অন্য কোনো দিকে তাকাতে হবে না। আর তার সঙ্গে সঙ্গে নিউজ পেপার পড়ার সঙ্গে সঙ্গে তুমি হয়তো একটা মান্থলি কম্পাইলেশন ফলো করলে, কোনো একটা কারেন্ট অ্যাফেয়ার্সকে ফলো করলে, তুমি সেটা উত্তরণের কারেন্ট অ্যাফেয়ার্সও ফলো করতে পারো, যার ফলে কি হবে না, সেগুলোকে রিভিশন দিতে পারবে। অথবা তুমি নিউজ পেপার থেকে নোটসও রেডি করতে পারো। ওকে, সব থেকে যেটা ভাইটাল পয়েন্ট সেটা হচ্ছে কি না, কনসিস্টেন্সি। আর কি কনসিস্টেন্সির সঙ্গে সঙ্গে হচ্ছে ডেলি রুটিন কিভাবে তৈরি করবে। সবসময় স্টুডেন্টদের মুখে মুখে শুনতে পাওয়া যায়, স্যার ডাব্লিউবিসিএস হতে গেলে প্রতিদিন কত ঘন্টা করে পড়তে হবে। দেখো, এর জন্য একটা বলি যে প্রতিদিন কত ঘন্টা করে পড়তে হবে, তার থেকেও বড় কথা হচ্ছে তুমি কিভাবে পড়ছো, কোয়ালিটি কতটা। কোয়ান্টিটির দিকে না ছুটে কোয়ালিটির দিকে ছুটতে হবে, যে তুমি যে সময়টা পড়ছো কতটা মনোযোগ দিয়ে পড়ছো, সেটা কাজে লাগে। তার সত্ত্বেও ওই যে আমরা ঘন্টা হিসেবে পড়তে ভালোবাসি না, তাহলে এই ঘন্টা হিসেবে যদি বলতে যাই তাহলে বলবো যে প্রতিদিন কেবলমাত্র 7 থেকে 8 ঘন্টা এটা পড়ো, তাহলেই কিন্তু হয়ে যাবে। রেগুলার কিন্তু, প্রতিদিন মানে প্রত্যেক ভিডিওতে আমি বলি প্রতিদিন মানে প্রতিদিন, এভরিডে, নো সানডে, নো ফান্ডে, এইগুলো থেকে সরে আসতে হবে। কারণ তুমি বিসিএস অফিসার হতে যাচ্ছ, তাহলে সেক্ষেত্রে তোমাকে এখন থেকে এই বিষয়গুলোতে এফোর্ট দিতে হবে। সুতরাং ডেলি তুমি যদি 7-8 ঘন্টা পড়ো এনাফ, বাট রুটিন মেনটেন করে পড়তে হবে। হ্যাপাজারলি পড়লে হবে না, যে যখন তখন আমার যখন ভালো লাগছে তখন পড়লাম, যখন ভালো লাগছে না তখন পড়লাম না, এমন করলে হবে না। ভাবতে হবে যে এটা আমার কাজ, সেই কাজ হিসেবে, কাজের যেমন একটা টাইম থাকে সেই কাজ হিসেবে করতে হবে। ওকে, এর সঙ্গে সঙ্গে যেটা করবে সেটা হচ্ছে পড়াটাকে তুমি কতগুলো ভাগে ভাগ করে নেবে। যেমন হচ্ছে আমি ধরে নিলাম তুমি 8 ঘন্টা পড়ছো, এই যে 8 ঘন্টা পড়ার জন্য তুমি যেটা করতে পারো যে 4 থেকে 5 ঘন্টা, 4 ঘন্টায় আমি ধরলাম 4 ঘন্টা তুমি স্ট্যাটিক পড়ছো, 8 ঘন্টা আমি তোমাকে বললাম সেলফ স্টাডি। তুমি কোচিং করলে কিন্তু এর বাইরেও করতে হবে। কোচিং করলে যেটা হয়, তুমি যদি কোচিংয়ে অ্যাডমিশন করো, কোচিংয়ে যদি পড়াশোনা করো, যেমন তুমি উত্তরণে যদি পড়াশোনা করো, উত্তরণের ছাত্রছাত্রীরা যেটা করছে সেটা বলি, কোচিং করলে তোমার বাড়িতে 5 ঘন্টা পড়লেও এনাফ, 5 থেকে 6 ঘন্টা, 5 ঘন্টা নয় আমি 6 ঘন্টা পড়লাম, 6 ঘন্টা পড়লে এনাফ। তার কারণ 2 ঘন্টা আমি কমিয়ে দিচ্ছি, তার কারণ হচ্ছে
না তুমি অনেক বেশি ক্লাস থাকছে, প্রায় প্রতিদিন তোমার ক্লাস থাকছে, অথবা এমসিকিউ তোমার প্র্যাকটিস থাকছে, প্র্যাকটিস সেশন বিভিন্ন তোমার স্টাডি সেশন থাকছে উত্তরণে, তাহলে তুমি যদি বাড়িতে 6 ঘন্টা পড়ো তাহলেও চলবে। বাট আমি ধরে নিলাম যে তুমি 8 ঘন্টা পড়াশোনা করছো, সেই 8 ঘন্টা পড়াশোনার টাইমটাকে তুমি কীভাবে ভাগ করতে পারো? না তুমি ভাগ করতে পারো হচ্ছে যে 4 ঘন্টা স্ট্যাটিক সাবজেক্টকে পড়ো, 4 ঘন্টা প্রতিদিন স্ট্যাটিক নতুন টপিককে পড়ো, মানে টোটাল সিলেবাসটা তো কভার করতে হবে, তার জন্য 4 ঘন্টা তুমি সাবজেক্টকে এগিয়ে এগিয়ে যাও। তার সঙ্গে সঙ্গে এখনও পড়ে রইল কতক্ষণ? 4 ঘন্টা। সেই যে 4 ঘন্টার মধ্যে 1 ঘন্টা রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স, রেগুলার 1 ঘন্টা কারেন্ট অ্যাফেয়ার্স, তার মধ্যে অবশ্যই 30 থেকে 45 মিনিট তুমি নিউজ পেপারটা পড়ো, রেগুলার নিউজ পেপার পড়ো, সেটা ফিজিক্যালি পড়তে পারলে ভালো হয়, হার্ড কপি পেপার, অথবা তুমি ডিজিটালিও পড়তে পারো। ওকে, নিউজ ফোন বা ল্যাপটপ বা ট্যাবেতে তুমি ডিজিটালিও পড়তে পারো। তাহলে নিউজ পেপারটা তুমি 30 মিনিট থেকে 45 মিনিট পড়ছো, 1 ঘন্টা 30 মিনিট থেকে 45 মিনিট নিউজ পেপার, 1 ঘন্টা পড়ছো টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স। এখনও থাকছে 3 ঘন্টা। বাকি 1 ঘন্টা তুমি যেটা করবে না, বাকি 1 ঘন্টা সারাদিনে যেটা পড়লে, এই যে কারেন্ট অ্যাফেয়ার্স আর স্ট্যাটিক, টোটাল যে 5 ঘন্টা তোমার অলরেডি পড়া হয়ে গেছে, সেই 5 ঘন্টাকে 1 ঘন্টায় রিভিশন করো প্রতিদিন, 1 ঘন্টা রিভিশন করো, কারণ এটা খুব প্রয়োজন। রিভিশন না করলে কিন্তু পড়াগুলো হয়ে যায়, মানে পুরোনো পড়াগুলো তুমি একদিকে ভুলতে ভুলতে থাকো, আর নতুন তুমি পড়তে পড়তে থাকো, তাহলে পড়াগুলো যে 6 মাস পরে তুমি বুঝতে পারবে না যে এই 6 মাস ধরে আমি কি কাজ করলাম। তার জন্য রিভিশন ইজ দ্য কি অফ সাকসেস ফর এনি মাল্টিপল চয়েস কোশ্চেন অ্যান্ড এনি এক্সামিনেশন। কে কতটা বেশি পড়লো তার থেকে হচ্ছে কে কতবার করে পড়লো, কে কটা বই পড়লো, তাহলে কিন্তু কোনো লাভ নেই, একটা বইকে কে কতবার পড়লো সেটাতে লাভ আছে। ওকে, সো রিভিশন করো। এখনও দেখো তোমার হাতে থাকছে 2 ঘন্টা, সেই 2 ঘন্টার মধ্যে বলবো প্রতিদিন 1 ঘন্টা এমসিকিউ প্র্যাকটিস করো। তুমি যেই টপিকটা পড়লে সেই টপিকের উপরে এমসিকিউ বই থেকে হোক, বা উত্তরণের মেটেরিয়ালস থেকে হোক, বা উত্তরণের যে হোমওয়ার্ক দেওয়া হয় সেখান থেকে, ফ্রি হোমওয়ার্কও দেওয়া হয় কিন্তু, সেখান থেকে তুমি রেগুলার 1 ঘন্টা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করো। আরও বাকি 1 ঘন্টা থাকছে, সেই 1 ঘন্টায় তুমি সাবজেক্ট স্পেসিফিক মক টেস্ট দাও। এমসিকিউ দেওয়ার সময় তুমি তো করে করে যাচ্ছ, পাশে উত্তর আছে, উত্তরও দেখছো, তার ব্যাখ্যাও দেখে নিচ্ছ, অ্যানালাইসিসটা দেখে নিচ্ছ, বাট যখন মক দিচ্ছ তখন টোটাল ওই যে 1 ঘন্টায় 50টা বা 100টা মক দিলে, 100টা কোশ্চেনকে তুমি মকেতে সলভ করলে, সেই 100টা কোশ্চেনে তারপরে যে মেলাও যে আমার কতটা ঠিক হচ্ছে, পিওয়াইকিউ থেকে মক দিতে পারো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে। সো এইভাবে যদি তুমি স্টার্ট করো, তাহলে কিন্তু অতি অবশ্যই তোমার জার্নিটাকে খুব ভালো দিকে নিয়ে যেতে পারবে এবং ভালো ডিরেকশন দিতে পারবে। একটা লাস্ট কথা বলবো, যেটা খুব মারাত্মক একটা টপিক, মারাত্মক একটা বিষয়, যেটা তোমার প্রিপারেশনে মারাত্মক এজ দেবে, দারুণ বেনিফিট পাবে। কি না, রেগুলার ডায়েরি মেনটেন করো, কি পড়ছো সেটাকে রেগুলার ডায়েরিতে লেখো, তাহলে কিন্তু তুমি অনেক এগিয়ে যাবে। এবং তোমার যে ব্যাকলগ থাকবে, যেগুলো তোমার পড়া হচ্ছে না, তুমি নিজেকে যখন অ্যানালাইসিস করবে না যে আমি এই কাজটা করছি, সেই কাজটা কতটা হয়ে গিয়েছে, কতটা আমাকে যেতে হবে, লক্ষ্যটা আমার কোথায়, তুমি অটোমেটিক্যালি দেখবে যে বাকিদের থেকে তুমি এগিয়ে যাচ্ছ। আর এটাই কিন্তু কম্পিটিটিভ এক্সামে প্রয়োজন। মনে রাখবে যে একাডেমিক স্তরে যে সমস্ত এক্সাম দাও, সেখানে কিন্তু তোমার বন্ধু কতটা পড়াশোনা করলো তোমার কিছু যায় আসে না, তুমি নিজের থেকে নিজে বেটার করলেই হবে। বাট কম্পিটিটিভ এক্সামে অন্যের থেকে বেশি পড়তেই হবে, সেটাই তো কম্পিটিশন, এখানে অন্যকে হারানোর বিষয় আছে। তাহলে খেয়াল রাখতে হবে যে এই যে তোমাকে বললাম ডায়েরি মেনটেন যদি তুমি রেগুলার করতে পারো, তাহলে কিন্তু তার একটা দারুণ এজ পাবে, তুমি দারুণ বেনিফিট পাবে। এইভাবে তুমি স্টার্টটা করো। একটা জিনিস খেয়াল রাখবে যে প্রত্যেক অফিসার হোক, প্রত্যেক ব্যক্তি জীবনে যাই কিছু করুক না কেন, তিনি কিন্তু একদিন সেটা শুরু করেছিলেন। যেমন তুমি আজকে এখন থেকে শুরু করতে যাচ্ছ, এই শুরুর সময়টা কিন্তু প্রত্যেকেরই খুব আস্তে আস্তে চলতে হয়েছে, প্রথম সময় নার্ভাস ফিল হয়েছে, প্রথম প্রথম বুঝতে পারেনি সমস্ত জায়গায়। এটা শুধুমাত্র যে ডাব্লিউবিসিএস হওয়ার জন্য নয়, পৃথিবীর যে কোনো জায়গায়, যে কোনো ফিল্ডে। মনে রাখবে যে বিরাট কোহলি কিন্তু একদিন প্রথম ব্যাট করেছিলেন, তবে তিনি সেই প্রথম ব্যাট করতে 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 তারপরে তিনি বিরাট কোহলি হয়েছেন। সুতরাং যে প্রথম দিনটাকে ভালো করে স্টার্ট করো, প্রথম সময়টাকে ভালো করে শুরু করো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিনে। চলো।